This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর নিঃসন্দেহে আজকের বড় খবর পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে শস্যের মধ্যেই ভূত। এবার গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জুড়ে পুলিশের অভিযান। অশোকনগরের গুমা থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন এসআই আব্দুল হাইকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত প্রাক্তন এসআই পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। যে 51টি পাসপোর্ট ভেরিফিকেশন করেছিলেন আব্দুল হাই, তার সমস্ত নথি ভুয়ো। আদালতে এমনটাই জানিয়েছে পুলিশ। বড় খবর, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক দফায় টাকা ঢুকেছে। ধৃত প্রাক্তন এসআইকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। পুলিশ সূত্রে খবর, নথিতে গরমিল থাকলেও আবেদনকারী পিছু 25,000 টাকা করে দিলে তা পাশ করিয়ে দিতেন। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আগে ধৃত সমরেশ বিশ্বাসের সঙ্গেও যোগ ছিল এই প্রাক্তন এসআই এর। এ নিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, এখনো পর্যন্ত যারা তদন্ত করেছেন তারা কি মনে করছেন? একমাত্র এই আব্দুল হাইয়ের পক্ষেই কি পুরোটা সম্ভব, নাকি তার সঙ্গে অন্যান্য পুলিশ আধিকারিকরাও যুক্ত আছেন? দেখো, তদন্তকারীরা মনে করছেন যে শুধু আব্দুল হাই নয়, এর পেছনে আরও অনেকজন জড়িয়ে রয়েছেন, যেখানে একেবারে এই যে বলা যায় যে মানি ট্রানজাকশান, সেটা কিন্তু এবার স্পষ্ট হচ্ছে। এই জন্যই তুমি জানো যে 9 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এই 9 জনের যে মোবাইল ফোন, এছাড়াও বাড়িতে তল্লাশি অভিযান করে যে ডিজিটাল এভিডেন্স যেগুলো উদ্ধার হয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফরেন্সিকের জন্য আবেদন করা হয়েছিল এবং সেগুলো ফরেন্সিকে পাঠানো হবে। সে আবেদন মঞ্জুর হয়েছে। অর্থাৎ সেখান থেকে তথ্য আসার পর কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হবে। অন্যদিকে এই আব্দুল হাইকে পুলিশ হেফাজত পাওয়া গেছে 18 তারিখ পর্যন্ত। যেটা জিজ্ঞাসা করা হবে যে এই আব্দুল হাই তিনি মূলত যে 51টা যে পাসপোর্ট বানালেন, সে 51টা পাসপোর্টের নথি ভুয়ো। অর্থাৎ যারা যারা এই পাসপোর্ট বানানোর কথা বললেন, একজন কর্তব্যরত অফিসার তিনি কেন সব কিছু না জেনে এই পাসপোর্টের অনুমতি দিলেন? যদি সেগুলো ভুয়ো থেকে থাকে, তিনি সেগুলো ভেরিফিকেশন কেন করেননি? আর যদি ভেরিফিকেশন করে থাকেন, তাহলে তার ভেরিফিকেশনে এরকম ঘটনা ঘটতে পারে না। অর্থাৎ কোথায় গলদ রয়েছে এবং এর পেছনে অর্থাৎ কার নির্দেশ ছিল বা কারা কারা এই নির্দেশ দিয়েছিল যে একেবারে কোনো রকম ভেরিফিকেশনের দরকার নেই, ভুয়ো নথি রয়েছে, শুধু পাসপোর্টটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ এই চক্রটা কোথায়? পুলিশ সূত্রে খবর যে সমরেশ বা এর আগে যারা গ্রেপ্তার হয়েছে সবার সঙ্গে এই পুলিশের যোগাযোগ রয়েছে, মানিটারি লেনদেন রয়েছে। অর্থাৎ এই যে চক্র, এই চক্রটা কতটা গভীরে, সেটাই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন এবং যার জন্য তারা অনুসন্ধান করছেন। এবং এই চক্রটা কিন্তু অনেকটাই বড় বলে সূত্রের খবর। শুভজিৎ, নজর থাকবে সুশোভন, নজর রাখো। আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন এসআই, তার বাড়ি উত্তর 24 পরগনার গুমায়। সেখানে পৌঁছে গেছিলেন আমাদের সহকর্মী দীপঙ্কর। ঠিক আছে, সেখানকার প্রতিবেদন দেখুন। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হাই, তারই বাড়ি এটা। বাইরে থেকে এই ক্লবসেবল গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি 17, 18, 19 এই সালগুলোতে তিনি পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করতেন এবং সেই সময় এই আব্দুল হাইয়ের হাত থেকে অসংখ্য ভুয়ো পাসপোর্ট বেরিয়েছে, এমনটা বলছেন গোয়েন্দারা। যদিও পরিবারের তরফে যারা পরিবারের আত্মীয় স্বজন রয়েছেন, তার স্ত্রী, তার মেয়ে, তারা কিন্তু বলছেন যে তার বাবা ন্যায় নীতি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, কখনো এরকম ধরনের দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। কিন্তু গোয়েন্দাদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাসপোর্টগুলো বেরিয়েছে, তার হাত দিয়ে একাধিক পাসপোর্ট বার হয়েছে যেগুলো সমরেশ, মোক্তার এদের সঙ্গে জড়িত, এবং তারা যে পাসপোর্টগুলো বার করেছে সেই পাসপোর্টগুলোর ভেরিফিকেশন করেছেন এই আব্দুল হাই। অর্থাৎ গোয়েন্দারা যে তথ্য তুলে নিয়ে আসছেন সেই তথ্য অনুযায়ী এই আব্দুল হাই সরকারি দপ্তরে কাজ করে একজন পুলিশকর্মী হয়ে তিনি অসাধু কাজ করেছেন, সমরেশ এবং মোক্তারদেরকে সহযোগিতা করে গেছেন। যদিও পরিবার সে কথা বিশ্বাস করতে নারাজ। এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই ঘটনার শিকড় আরও কত দূর পর্যন্ত রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। 36 বছর চাকরি করে সে রিটায়ার করে গেছে। নীতির সহিত উনি কাজ করেছেন। এখন হঠাৎ করে কি হয়েছে, আমরা নিজেই দুঃখিত যে কেন এরকম ঘটনাটা এখন ঘটলো। আমরা অন্ধকারের মধ্যে আছি, পরিষ্কার কথা। না জেনে আমি কি করে বলবো যে কি হয়েছে। আপনার বাড়িতে এসেছিল কখন? বাড়িতে এসছে কালকে 11:30 নাগাদ। তারপর ওনারা এলেন, এসে বললেন যে আপনাকে যেতে হবে।
কিন্তু তার আগে কথা হয়েছে, তার আগে উনি মেসেজ পেয়েছে, উনি অফিসে দুদিন গিয়েছেন তো এই বিষয় নিয়ে, সেখানে কথা হয়েছে, বলেছেন কোনো আপনার চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। সমরেশের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, এগুলো আপনারা জানতেন? কি বলুন তো, আমি পুরুষ মানুষ কি কতটা কি করে না করে, আমি একটা হাউস ওয়াইফ, আমি এত কিছু জানার চেষ্টা করিনি, আমি বাইরে কমই বার হই, আমি ঘরেতেই থাকি, এবং কতটা কি করে না করে সেটা আমি তো বলতে পারবো না, তবে এইটুকু আমি জানি ছোট্টবেলার থেকে উনি নিষ্ঠাবান। দীর্ঘদিন খুব সততার সঙ্গে উনি তার চাকরি জীবন উনি শেষ করেছেন, এই গত 1-1.5 বছর হবে। করার পরে উনি হজে গেছেন, হজ করেও উনি ফিরেছেন। কিন্তু আমরা শুনছি যেটা, যে গতকাল রাতে কলকাতা পুলিশ এবং অশোকনগর থানা যৌথ উদ্যোগে ওনাকে বাড়ি থেকে ওনাকে এইভাবে অ্যারেস্ট করেছেন, এটা সম্পূর্ণ আমরা মানে আমাদের খুবই খারাপ লাগছে এটা। কিন্তু দেখ, আমরা তো গোয়েন্দারা তো বলছেন যে আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ নই, আমরা সবাই আইনের পক্ষেই। আমরা চাই আইনটা মানে তদন্তটা সঠিকভাবে হোক, এটাই আমরা চাই। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। এ নিয়ে রাজনৈতিক তরজা হবে না, হতেই পারে না, কে কি বলেছেন শোনাবো। পাশাপাশি শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করেছেন। এই কেসটা এনআইএর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফেমা নিয়ে কাজ করা উচিত। পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার, এপিক, পাসপোর্ট সব 2 নম্বরিতে যুক্ত। রাজনৈতিক নেতা হোক কিংবা অফিসার হোক, যে গাফিলতি এবং রিটায়ার করে গেলেও তারপরেও তাকে ধরা হবে। সুতরাং দিদি চিরকাল স্বচ্ছতা আসুক, এই ভুয়া প্রতারণা এই সমস্ত যাতে না হয়, বাংলা পরিষ্কার থাকুক, সেই চেষ্টা তিনি করছেন। সুতরাং যারা ধরা পড়েছেন আইনের পথে চলবে। ঠিক করে খুঁজে পেতে চাইলে আমার বিশ্বাস খড়ের গাদায় খুঁজে পেতেও সক্ষম আমাদের পুলিশ বলুন কি সেন্ট্রাল এজেন্সি বলুন, তারা এক্ষেত্রেও খুঁজে পাবে। পাসপোর্টে জাল পুলিশ ভেরিফিকেশন যদি হয়ে থাকে, একেবারে তার দায় পুলিশের, এবং ওরা মিথ্যে কথা বলেছেন যে এখানে পুলিশের কিছু করণীয় নেই। পাসপোর্টের মতো একটা ডকুমেন্ট, সেইটাকে ইস্যু করার কাজ কেন্দ্রের সরকার কেন আউটসোর্স করে প্রাইভেট এজেন্সিকে দিল? যদি এরকমভাবে দুটো দলের মধ্যে দায় ঠেলাঠেলি চলে, দুটো সরকারের মধ্যে, তাহলে কোনোদিন আমরা জানতে পারবো না যে সত্যি সত্যি কোন জায়গায় আমাদের দেশের স্বার্থ এবং আমার আপনার নিরাপত্তা কোন জায়গাতে ব্যাহত হয়ে যাচ্ছে। আমাদের সবার কাছে দেশ আগে, আমরা দেশপ্রেমী মানুষ এবং বাংলা এবং বাঙালি দেশপ্রেমে স্বাধীনতার আন্দোলনে গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং সেই জায়গায় বেঈমান বা গদ্দারের কোনো জায়গা নেই। তার যে ধারায় সাজা হওয়া উচিত সেই ধারায় অনতিবিলম্বে যেন সাজা হয়। খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গিদের সঙ্গে আনসারুল্লাহ যোগ। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চায় এসটিএফ, বড় খবর। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব কৌশিকের কাছে। কৌশিক, কেন এসটিএফ জেরা করতে চাইছে, কি জানতে চাইছেন এসটিএফ এর আধিকারিকরা? দেখো, আব্বাস আলী বা মিনারুল শেখ যেখান থেকে অনুপ্রাণিত অর্থাৎ মগজ ধোলা হয়েছিল সেই জেলখানা থেকে এমনটা জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আব্বাস আলী এবং মিনারুল শেখকে জিজ্ঞাসার পর তাদের থেকে আরও 2টো নাম এই এলাকায় পেয়েছিল। তাদের মধ্যে রয়েছে সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম শেখ। সাজিবুল ইসলামের সঙ্গে আল কায়দা, জেএমবি ও আনসারুল্লাহ এই 3 টিমের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল, এবং সেখান থেকে যে তথ্য উঠে এসেছে এসটিএফের কাছে, যে জেলে বসেই কিন্তু এই সব জেএমবি জঙ্গি যারা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড বা গয়া বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে জেলে, তারা বসে সেখান থেকে তাদের স্লিপার সেলস চালাচ্ছে। এবং আরও বিস্ফোরকত্ব, এই যে তারিকুল ইসলাম যে বহরমপুরে জেলে সংশোধনাগারে রয়েছেন, তিনি হ্যান্ডেলারদের নির্দেশ পান জেলে বসেই, সেই রকম এই সজিবুল বা মিনারুলদের নির্দেশ দেন এবং নিয়মিত কিন্তু যোগাযোগ রাখেন এই যে সংশোধনাগারে গিয়ে। পাশাপাশি 3 জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি আর অন্যদিকে আল কায়দা, 3 জঙ্গি একসাথে একত্রে এই বাংলায় মুর্শিদাবাদে শক্ত ঘাঁটি তৈরি করেছে, এবং এর সঙ্গে আরও অনেক স্লিপার সেলস আছে বলে মনে করছে এসটিএফ। সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জন্য যে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আর কতজনকে জেলে বসে তিনি ওখান থেকে অপারেট করছে সেটা জানার চেষ্টা করবে, কারণ আরও অনেক
এদের স্লিপার সেলস এই মুর্শিদাবাদে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এবং বেশ কয়েকটা জায়গায় বৈঠকও হয়েছে। সেখান থেকে যেমন হ্যান্ডেলারদের নির্দেশ পেতেন তারিকুল, আচ্ছা। সেই রকম তারিকুল কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিমের যারা রয়েছেন তাদেরকে সেই মতো করেই নির্দেশ দিতেন এবং তাদেরকে কাউকে মগজ ধোলাইয়ের কাজে লাগাতেন, কাউকে বা নাশকতার কিভাবে ছক কষা যায় সেই সব কাজও করানোর জন্য ঠিক জেলে বসে করতেন। তাতে কারো সন্দেহ সহজে আসবে না, কারণ তিনি জেলবন্দি রয়েছেন। সেই কারণে এসটিএফের কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে, পাশাপাশি তারিকুলের সাথে আরো বেশ কয়েকজন অন্যান্য জেলে বন্দী রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চাই এসটিএফ। শুভজিৎ, নজর থাকবে কৌশিক, নজর রাখো।